আর কিছু কিছু নেতাও যে হাসিনার স্টাইলে বলার চেষ্টা করছেন, বা কেউ কেউ বলছেন যে ইউটিউব না আমরা করতেছি, টাকা কামাচ্ছি। আরে বেটা, তুই একটা কমিটি বাণিজ্য করে যে টাকা কামাস, আমরা এক মাসে ইউটিউব করে তার 10 ভাগের 1 ভাগ আমাদের এই ফান্ডে ঢুকে না, আমরা পাই না। বা আমাদের আমি বলি, আমি ইলিয়াস আমাকে ওর দুঃখের কথা বলতেছিল যে ওর কত 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 টাকা ওর ধার এবং ওর পিছনে কিভাবে ইয়ে গুলা, মানে কনক, আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি। হ্যাঁ, আমার এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত 380 ইউরো মতো। 380 ইউরো, এবং 380 ইউরোতে তো ইউরোপে তো খাওয়া দাওয়া হয় না। হ্যাঁ, খাওয়া যায় না, খাবারের ইয়ে হয় না। তো আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে 380 ইউরোর মধ্যে খাবার আছে, খাবার ছাড়াও তো আরো কিছু, চুল কাটতে হয়, তাই না, আমাকে জামা কাপড় কিনতে হয়, এই জিনিসগুলো তো আছে। তো এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে 200-250 ইউরোর মধ্যে যেন আমি খেতে পারি। সেটাও কিন্তু সম্ভব হতো না। এবং আমি কি করতাম জানেন, আমি এই যে আমরা যে সবাই জানি যে ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে, সুপার মার্কেটে নেয়ার এক্সপায়ারি প্রোডাক্ট গুলো খুব কম দামে রাখে আর কি, কম দামে মাংস টাংস সবজি ইত্যাদি রেখে দেয়, একটা স্পেস আছে যেখানে নেয়ার এক্সপায়ারি জিনিস রাখে খুব অল্প দামে। আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিউজি লাইফে। হ্যাঁ, কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে আপনি কিভাবে আছেন, আপনার কিভাবে চলে, আপনি কিভাবে পান, আপনার খাওয়া দাওয়া কিভাবে, আপনি কি খাইছেন আজকে। না, তখন তো দাদা ওনাদের ওই ইনকামটা ছিল না। এখন যে ইনকামটা হয়েছে, যে বলেছেন যে আপনাদের প্রয়োজন হলে চাঁদা তুলে আপনাদেরকে দিবেন, এটা তো ছিল না তখন ওনাদের। আমাদেরকে চাঁদা তোলার যদি ওনার সামর্থ্য থাকে, চাঁদা তুলে উনি শহীদ পরিবারগুলোকে দিক। এখনো তো দিতে হয়, আমাকে দিতে হয়। আমি তো কয়েকটা শহীদ পরিবারের দায়িত্ব আসলে কোন চাঁদাটা আমি বুঝতে পারিনি। এটা কি এমনিতেই মানে মানুষের কাছে চেয়ে, নাকি যেই চাঁদা নিয়ে মানুষ এখন কথা বলছে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড কিমি বলে, এগুলোর ওই চাঁদা কিনা, এটা আমাদের জানা। না, উনি তো মির্জা আব্বাস তো প্রথম থেকে চাঁদাবাজ। ওনার যে সম্পদ, আজকে তো ভিডিও করছে, আমি জানি না দেখছো কিনা, ওনার যে হিস্ট্রি, ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন। এই জন্য না যে উনি আমাদের বিরুদ্ধে বলছেন, নো, এটা প্রত্যেককেই দেখাতে হবে। মানে নির্বাচন আসুক, প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট, রেসপেক্টিভ অফ জামাত, বিএনপি, যে দলই হোক না কেন, সেই দলের, এমনকি এনসিপি, ছাত্রদের দল, প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো, তোমার যে সম্পদ, এই সম্পদের উৎসটা কোথায়, এটা দেখাতে হবে। ইলিয়াস, আপনার কাছে শুনি। আর দাদা, আপনি তো আপনার কথা বললেন, আমার বিষয়, আমরা তো ইলিয়াস আর আমি তো কাছাকাছি একই শহরে পাশাপাশি থাকি। মানে স্ট্রাগলটা কিভাবে হয়েছে, কাউকে কখনো কি পাশে পাইছি আমরা? এখন যত বড় বড় মসমস কিভাবে করছি, কিভাবে আমরা মানে এত কিছুর পদ্ধতিতে কাজ করে যাচ্ছি, মানে সেই জায়গাটায় ধন্যবাদ না দিয়ে মুখে মুখে বলছে আহা উহু বলছে, কিন্তু এই যে হ্যাঁ কোনো সাপোর্ট তো নাই। এখন তো তারা মোটামুটি হুমকির মধ্যে রাখছে আর কি, মানে তারা আমাদেরকে খায়া ফেলাবে। এবং সেই সময় বুঝছেন, মানে সেই সময় যদি কেউ দাওয়াত টাওয়াত দিত না, আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম, কারণ ওই যে একবেলা খাবারের খরচ আমার কমবে। হ্যাঁ, অনেকের ইয়েতে যেতাম, যে যেই খাবারের দাওয়াত দিত আমি যেতাম, যে খাইতাম। আর দাদা, আমি তো ইলিয়াস যে খুব ভালোভাবে জানে, আমি তো আমেরিকা যে আসতেছি, আমি এসে ইলিয়াসের এখানে উঠছি। মানে ইলিয়াস আমার 3 মাস আগে মাত্র আসছে, মাত্র $1000 পকেটে নিয়ে আমি এই বিদেশে চলে আসছি। কারণ আমার যা জমাজাতি যা ছিল, সব তো আমার মামলা মোকদ্দমা সবকিছুর পিছনে গেছে। এবং আমার এই 9 বছরে আমেরিকার লাইফে আমার এখন পর্যন্ত যে লোন, মানে এগুলো কিভাবে শোধ করবো, এগুলো মাঝে মাঝে যখন চিন্তা করি আমি খুব অস্থির হয়ে উঠি। যাই হোক, এগুলা ব্যক্তিগত বিষয়, এগুলো না বলি। আমি যারা মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল, গম বা এই জাতীয় খাদ্যশস্য আমরা যে আমদানি করি, এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা কেন্দ্রিক হওয়া উচিত। তাহলে কোয়ালিটিও বাড়বে। মানে আমাদের মানে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য। এবং গত এই 54 বছরে ইন্ডিয়ার যেই আধিপত্য আমরা বাংলাদেশিদের উপর দেখছি আর কি, সকল ক্ষেত্রে, তো আমার মনে হচ্ছে তার একটা জবাব দেওয়া উচিত। ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক মানে বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে, অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অনেক খারাপ অবস্থায়। আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি, মানে জেন্টাল ওয়েতে আর কি, যে দেখো মানে আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি, হ্যাঁ, সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন। মানে ওই সময় ওদের কথাবার্তা দেখলে না,
গায়ে জ্বলুনি উঠতো আর কি। মানে ওদের ওদের ইয়েটা কি ছিল সেটা হচ্ছে যে আমরা তো পয়সা দিয়ে কিনে আনি রে ভাই, সমস্ত পণ্য ইন্ডিয়ান পণ্য তো আমরা পয়সা দিয়ে কিনে আনি, ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না। ওদের বিষয়টা হচ্ছে কি, ওদের চাওয়াটা কি, আমাদের শুধু কিনলে চলবে না, আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে, দাদা আমাদেরকে দিয়েছেন, আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা, এইটুকু শোনে না, সেই জন্য ওদের গায়ে জ্বলুনি দেবে। এবং আমার এমন মেজাজ খারাপ দাদা হতো, ওই দিন কোনোদিন- ওই দিন ওদের দেশের একটা চ্যানেলেই আপনার করতেছে, ওই যে ওই পাগলার চ্যানেল, ওই যে মলম বিক্রেতার চ্যানেলে, হ্যাঁ, ওরা উস্কাইতেছে যে কি হয়েছে, যে বাংলাদেশিরা এই যে আসে না, তো সমস্যা কি হয়েছে, আমাদের তো ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা, ওরা এই দেশে এসে চিকিৎসা নিয়ে যায়, এই সেই। পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসছে, বুঝছেন, খাওয়া হাগা সব বন্ধ করে দেবেন নাকি আমাদের? আসতে আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ। আমরা দাদা যদি খালি চীন পাকিস্তান এদিকে দুই দেশের সাথে যদি চিকিৎসাটা, পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো, এবং চীন যেটা আমি যে ইয়েটা দেখলাম, এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে, এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ তার চাইতে তারা কম নিবে। তারপর চিটাগাং এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য, যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই, এবং সেটা খুব চিপ রেটে করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যে বিমানের টিকিট ভাড়া বোধহয় একটু বেশি, এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে, অনেকগুলো কাজ করে আসে, এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি আমি মনে করি টেকনোলজিতে করার জন্য ওদের যেই এখানে হারবার্ড টারবার্ড যা যা আছে, MIT এদের চাইতো আমার মনে হয় অনেক বেশি আপনার কি বলে চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কমা না, তো সেখানে পাঠানো যাইতে পারে। মানে ইলিয়াস ধরেন যে মানে ইন্ডিয়ান দাসত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। এবং আমরা যে চিকিৎসার জায়গাটা, যেহেতু তারা জোর করে আমাদের চিকিৎসার যে অধিকার, এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা অংশ বিষয়, তাই না? সেটি যেহেতু তারা বন্ধ করেছে, গারল একটা অ্যাটিটিউড করে একটা স্বৈরাচারী শাসককে রক্ষা করার নামে, মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ, তো আমার মনে হয় যে আমাদের ওই চিকিৎসার জায়গাটায় আমরা চীনের দিকেই থাকি, পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে। আর আমাদের দেশে তামিম ইকবালের চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম একটা আস্থা বেড়ে গেছে। না কনক, মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, বিং এ ডক্টর, এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় জোর খুব বেশি হলে, মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও, বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে, এটা করতে হলে বড় জোর 10 বছর সময় লাগবে। মানে ধরেন আমি যদি দেশে যাই 10 বছর যদি কাজ করতে, সরকারে থাকতে হবে না, সরকারে থাকার দরকার নেই, সরকারের বাইরে থেকে যদি আমি 10 বছর কাজ করতে পারি না, বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দেওয়া সম্ভব। হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে। সমস্যাটা কোথায় হয় আসলে, মানে আমি বলি, মানে বিং এ ডক্টর, আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে করার জন্য, এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে, সে ভয়ানক অসহায় হয়ে আসে, এবং এই সময় সে চায় চিকিৎসক আমার কথা শুনবে। অনেক কথা আছে যেটা বলে, যেটা হয়তো শোনার দরকার নাই, আমার অ্যাজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই, প্রাসঙ্গিক না, কিন্তু সে কথা বলতে চায়, শোনাতে চায়। হ্যাঁ, এই কথাটা শুনতে হবে, সময় গেলেও শুনতে হবে। হ্যাঁ, এবং আমি প্র্যাকটিস করি না, কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম, আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেলেও আমি বলতাম, আর কোনো সমস্যা আছে, আর কিছু বলবেন, আর কিছু, হ্যাঁ, এইরকম করে আমি শুনে নিতাম একদম শেষ পর্যায় পর্যন্ত। এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত, তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত। এটা একটা বিষয়। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে। হ্যাঁ, মাফিয়া এটা সব ব্যাপারে, যেমন হসপিটাল মাফিয়া হয়েছে, তারপরে ফার্মাসিউটিক্যালস এ মাফিয়া হয়েছে, হেলথ ইকুইপমেন্টস এ মাফিয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে, আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না, এটা কিনে আনতে হয়, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে, আপনি ধরে নিতে পারেন
যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম, আমি এখন জানি না কত দাম, ধরেন এটার দাম ধরেন 3 থেকে 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকা যদি দাম হয় তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে 70 থেকে 80,000 টাকা কমিশন পাবে। হ্যাঁ, আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা, চ্যালেঞ্জ করতে এসেন না, আমি একেবারে খাইয়া দেবো কিন্তু। হ্যাঁ, তো তাহলে এই যে 70,000 টাকা গেল, এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল, এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না, কারণ ডাক্তার তো ডিভাইসের মালিক না, ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি, ডিভাইসের একটা দাম আছে, তৈরি হয়েছে, এবং এই দামটা আমি পেশেন্টের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম। এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই না, মানে হসপিটালে যদি আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কোনো পেশেন্টকে কোনো ডাক্তার রেফার করে, সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায়। হ্যাঁ, সেই জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে। সো এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টর, এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার, স্ট্রং পার্সোনালিটি দরকার, যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি। দেশে আমি ফিরে গেলে আর কি, হ্যাঁ, মানে আমার সামনে এসে হয়তো মাস্তানি করতে পারবে না আর কি, আই বিলিভ যে এই মাফিয়া গ্রুপ, এবং এটাকে বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারবেন।